পরিত্যক্ত বাড়ি একটা সময় নাকি অভিশপ্ত হয়ে যায়। যে বাড়িতে অনেকদিন ধরে কেউ থাকে না সেখানে নাকি অশরীরীর বাস হয়, আর তারা সেটাকে এমনভাবে কবজা করে নেয় যেটা মানুষের বসবাসের অযোগ্য হয়ে যায়। আজকে যে গল্পটা বলবো সেটা একজন ভাই আমাদেরকে পাঠিয়েছেন। ঘটনাটি ঘটেছিল তার এক অফিস কলিগের সঙ্গে। যেহেতু একই অফিসে চাকরি করতো আর দুজনের মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেই সুবাদে ভাইয়া সবকিছু জানতো তার ব্যাপারে। ভাইয়ার অফিস কলিগের নাম ছিল রাশেদ। খুলনা শহরে বেশ কয়েক বছর ধরে পুরো পরিবার নিয়ে তারা ভাড়া থাকেন। পরিবারে আছে বাবা, মা আর তারা 3 ভাই বোন। ভাই বোন দুজনই পড়াশোনা করে। রাশেদের বিয়ে হয়েছে 5 বছর। এই 5 বছরে তাদের কোলে কোনো সন্তান আসেনি, সেজন্য তারা অবশ্য অনেক ডাক্তার দেখিয়েছে। অবশেষে তার ওয়াইফ কনসিভ করে। রাশেদের ওয়াইফের নাম ছিল নীরা, আর নীরা 3 মাসের প্রেগনেন্ট ছিল। তারা অনেক বছর ধরে ভাড়া বাসা থাকলেও নীরার এই বিষয়টা মোটেও পছন্দ ছিল না। সে চাইতো তাদের নিজস্ব একটা বাড়ি হোক। অবশ্য এই ইচ্ছাটা তাদের পুরো পরিবারেরই ছিল। তাদের গ্রামের বাড়িতে যে জমিটা ছিল সেই জমিটা তার বাবা অনেক দিন ধরে বিক্রি করার চিন্তা করে। অবশেষে তারা অনেক কষ্টে জমিটা বিক্রি করতে পারে, আর সেখান থেকে তারা 15 লাখ টাকা পায়। এরপর বেশ কিছুদিন খোঁজাখুঁজির পর একটা বাড়ির সন্ধান তারা পায়। বাড়িটা ছিল শহর থেকে বেশ দূরে, আর দামটাও অনেক কম ছিল। সেই জন্য তারা সবাই সিদ্ধান্ত নেয় তারা বাড়িটা দেখতে যাবে। সেই বাড়িটা ছিল একেবারে নির্জন, আশেপাশে জনমানব নেই বললেই চলে। আছে, কিন্তু সেটা অনেক দূরে। দেখেই বোঝা যাচ্ছে বাড়িটা অনেক বছরের পুরানো, আর সেই সাথে অনেক দিন যাবৎ এই বাড়িতে কেউই থাকে না। বাড়ির মালিক বিদেশে থাকে, সেই জন্য সে চায় বাড়িটা বিক্রি করে দিতে। সবকিছু দেখে শুনে তারা ঠিক করে যে তারা এই বাড়িটাই নিবে, যেহেতু বাড়িটার দামটা অনেকটা কম। যথারীতি তারা বাড়িটা কিনে ফেলে, আর সেই বাড়িতে তারা সবাই মিলে শিফট করে। বাড়িটা যেহেতু অনেক দিনের পুরানো ছিল, সেহেতু বাড়িটা তারা ঠিক করার কাজে লেগে পড়ে। সবাই মিলে বাড়িটা পরিষ্কার করা, গোছানো, সব মিলে বেশ কিছুদিন লেগে যায়। বাড়িটার সামনে উঠানে একটা পাতকুয়া ছিল, যেটা ছিল ভাঙাচোরা। তারা সিদ্ধান্ত নেয় যে এটা কোনোভাবে বন্ধ করা যায় কিনা। বাড়ির সবার তেমন কোনো প্রবলেম না থাকলেও রাশেদের মা এই বিষয়টা খুব একটা ভালো চোখে দেখতো না। সে সবসময় চাইতো যে পাতকুয়ার মুখটা যত দ্রুত সম্ভব বন্ধ করে দেওয়া হোক। এভাবে প্রায় মাসখানিক কেটে যায়। তাদের সংসারটা বেশ ভালো চলছিল, কিন্তু এরপর থেকে শুরু হয় আসল কাহিনী। নীরা রাতে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। সেই সাথে ওর মনে হয় যে বাড়ির ছাদ দিয়ে কেউ যেন হেঁটে যাচ্ছে। সেই সাথে মাঝরাতে প্রায় সে শোনে কোনো একটা বাচ্চার কান্না। সে রাশেদকে জানায়, কিন্তু রাশেদ বিষয়টা খুব একটা পাত্তা দেয় না। আস্তে আস্তে নীরার শরীর খারাপ হতে শুরু করে। যে নীরা বাড়িতে আসার পর এত হাসি খুশি ছিল, এত প্রাণবন্ত ছিল, সেই নীরা হঠাৎ করে যেন হারিয়ে যায়। সবসময় মন খারাপ করে থাকে, আর সেই সাথে শরীরটা তার কখনোই ভালো যায় না। ছোট ছোট বিষয় নিয়ে রেগে যাওয়া, বাড়ির সবার সাথে খুব বাজে ব্যবহার করা, দিনকে দিন এটা বাড়তেই থাকে। বাড়ির সবাই অবাক হয়ে যায় নীরার এমন ব্যবহারে। যে নীরা সবার সাথে হাসি খুশি থাকতো, কথা বলতো, সেই নীরা হঠাৎ করে কেমন যেন ঘরকুনো হয়ে যায়। সারাদিন ঘরের ভেতরে বসে থাকে। একদিন তার শাশুড়ি তাকে ঘরে ডাকতে যায়, আর যে দেখে নীরা বিড়বিড় করে কার সাথে যেন কথা বলছে। তার শাশুড়ি তাকে জিজ্ঞাসা করে, বৌমা, কার সাথে কথা বলছো? নীরা তখন বলে, এই তো মা, দেখেন না। নীরার শাশুড়ি এই বিষয়টা নিয়ে আর কথা বাড়ায় না। রাতে যখন রাশেদ বাড়ি ফিরে রাশেদকে সে সবটা জানায়। রাশেদেরও কেমন যেন নীরার ব্যবহার ইদানিং খুব একটা ভালো লাগে না। মনে হয় নীরার ভেতরে অনেক বেশি পরিবর্তন এসেছে। আগের মতো নীরা রাশেদের সঙ্গেও খুব একটা কথা বলে না। তবে রাশেদ বিষয়টাকে খুব একটা পাত্তা দেয় না। সে মনে করে প্রেগনেন্সির টাইমে তো অনেক মুড সুইং হয়, হয়তোবা নীরার সেটাই হচ্ছে। দিন যত যায় নীরার ভেতর আরও পরিবর্তন আসতে শুরু করে। সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এক পর্যায়ে, ঘুমায় না, ঠিকমতো কারোর সাথে কথা বলে না। দিনের বেশিরভাগ সময় বাড়ির সামনে সেই পাতকুয়োটার সামনে যে সে দাঁড়িয়ে থাকে। এই বিষয়টা নীরার শাশুড়ি আর মেনে নিতে পারে না। সে রাশেদকে বলে, নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে এই বাড়িতে, নয়তো নীরা এমন কেন করবে? ও তো এরকম ছিল না। সেদিন রাতে নীরার শাশুড়ি ঘুমিয়েছিল। হঠাৎ করে সে দেখে তার ঘরে কালো একটা ছায়া, যে ছায়াটা আস্তে আস্তে তার দিকে এগোচ্ছে। নীরার শাশুড়ি চিৎকার করতে থাকে, কিন্তু কেউ শুনতে পায় না। সে ছায়াটা আস্তে আস্তে নীরার শাশুড়ির গায়ের ওপর উঠে তাকে চেপে ধরে। সে ছটফট করতে থাকে, জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু তার আওয়াজ যেন বাড়ির কেউ শুনতে পাচ্ছে না। একটা সময় মনে হয় তার দমটা বোধহয় সেখানেই বেরিয়ে যাবে। হঠাৎ করে নীরার শ্বশুর পাশ থেকে তাকে ধরে, বলে, কি হয়েছে তোমার, এমন করতেছো কেন? তখন নীরার শাশুড়ির হুঁশ ফিরে। সে বলে, আমি এরকম এরকম দেখেছি। নীরার শ্বশুর বলে, হয়তোবা তুমি স্বপ্ন দেখেছো, অনেক চিন্তা করো তো সারাদিন, সেই জন্যই মনে হয় এমন স্বপ্ন দেখেছো, ঘুমিয়ে পড়ো। কিন্তু নীরার শাশুড়ির এই বিষয়টাকে মোটেও স্বপ্ন বলে মনে হয় না। সেদিন সারা রাত সে আর ঘুমাতে পারে না। পরের দিন সকালে সে রাশেদকে ডেকে বলে, বাবা, এই বাড়িটাতে উঠলাম তো, কিন্তু এই বাড়িটা আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না। তুই কোনো একটা হুজুর নিয়ে আয়, বাড়িটাকে দেখাই। রাশেদ বলে, মা, সব তোমার মনের ভুল, আসলে তেমন কিছু না।
তবু তুমি যেহেতু বলতেছো, আমি কোনো হুজুরের সঙ্গে কথা বলবো। একদিন নীরার শাশুড়ি রান্না করছিল। হঠাৎ সে তার মেয়ের চিৎকার শুনে বাইরে চলে আসে। রাশেদের বোনের চিৎকারে বাড়ির সবাই বেরিয়ে আসে। এসে দেখে নীরা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। তার পা দিয়ে অনবরত রক্ত বেয়ে পড়তেছে। হসপিটালে যাওয়ার পর ডক্টর যেটা জানায় সেটা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নীরাকে নাকি হসপিটালে আনার আগেই নীরা মারা গেছে। আর সব থেকে আজব বিষয় হচ্ছে, তারা জানায় তার পেটের বাচ্চাটা নাকি 2 দিন আগে মারা গেছে। পরিবারের সবার উপর একটা শোকের ছায়া নেমে আসে। তারা কখনো এমন ঘটনা ঘটবে ভাবতেও পারেনি। নীরাকে হারিয়ে তাদের পুরো পরিবারটা কেমন যেন অগোছালো হয়ে যায়। রাশেদও কেমন যেন চুপচাপ হয়ে গেছে, কারোর সাথে খুব একটা কথা বলে না। ভালোবেসে বিয়ে করেছিল দুজন। নীরার এমন মৃত্যুটা রাশেদ কোনোভাবেই মেনে নিতে পারছিল না। একদিন রাতে সবাই ঘুমিয়েছিল, তখন অস্বাভাবিকভাবে বাড়িটা নড়তে থাকে। তাদের সবার ঘুম ভেঙে যায়। সবাই ভয়ে ঘর থেকে বেরিয়ে বারান্দায় চলে আসে। রাশেদের বাবা বলে, হয়তোবা ভূমিকম্প হয়েছে, যাও সবাই ঘরে যাও। এর কিছুদিন পর থেকে তাদের সবার সঙ্গেই অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। বাড়িতে মাঝরাতে প্রায় প্রায় শোনা যায় বাচ্চার কান্নার আওয়াজ। যে বিষয়টা এখন সবার কাছে পরিষ্কার, এই বাড়িতে নিশ্চিত কোনো একটা সমস্যা আছে। এছাড়া পুরো বাড়িতে কেমন যেন একটা থমথমে ভাব। বাড়ির আশেপাশে তেমন কোনো লোকজন নেই। একটু দূরে অবশ্য বাড়িঘর আছে, কিন্তু তাদের সাথে কখনো তাদের কথা হয়নি। রাশেদের মা একদিন হাঁটতে হাঁটতে সেসব প্রতিবেশীদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমনই একজন প্রতিবেশীর বাড়ি রাশেদের মা একদিন যায়। তারা রাশেদের মাকে খুব আপ্যায়ন করে। কথার একটা পর্যায়ে রাশেদের মা বলে, আমরা এই বাড়িটাতে ওঠার পর থেকেই অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতেছে আমাদের সঙ্গে। আপনারা কি এই বাড়িটার বিষয়ে কিছু জানেন? আগে কারা থাকতো বা বাড়ির মালিক কারা ছিল? কিন্তু প্রতিবেশীরা তেমন কিছুই বলতে পারে না। তারা শুধু একটা কথাই বলে যে এই বাড়িটা অন্তত 5-7 বার বিক্রি হয়েছে, আর প্রত্যেকবারই মানুষ আসে আর এসে কিছুদিন পর বিক্রি করে দিয়ে বাড়িটা চলে যায়। কেন চলে যায় সেটা তারা কেউই জানে না। প্রতিবেশী একজন বলে, আপনারা খোঁজ নেননি যে এই বাড়িটা আসলে কার ছিল? রাশেদের মা তখন বলে, আসলে বাড়িটা এমন কম দামে পেয়েছি তো, সেই জন্য আমরা খুব একটা আর মাথা ঘামাইনি। আর বাড়ির মালিক শুনেছি বিদেশে থাকে, সে বাড়িটা বিক্রি করে দিতে চাই, এই জন্যই বাড়িটা নিয়ে নিয়েছি আমরা। এরপর রাশেদের মা তাদেরকে সব ঘটনা খুলে বলতে শুরু করে। এই বাড়িতে আসার পর থেকে তাদের সঙ্গে ঘটা প্রত্যেকটা ঘটনা রাশেদের মা বলতে শুরু করে। এসব শুনে প্রতিবেশী একজন হুজুরের ঠিকানা দেয় তাকে। বলে, আপা, যত দ্রুত সম্ভব এনার সঙ্গে আপনারা একটু যোগাযোগ করেন। রাশেদের মা বাড়িতে ফিরে সব ঘটনা রাশেদদের খুলে বলে। এই বাড়িটা আগে অনেকবার বিক্রি হয়েছে। এরপর একদিন তারা সেই হুজুরের বাড়িতে যায়, যে হুজুরের সঙ্গে কথা বলে। পুরো ঘটনা তারা হুজুরকে খুলে বলে। সব কিছু শুনে হুজুর একটা পানি দেয়। হুজুর বলে, এই পানিটা তোরা পুরো বাড়িতে ছিটিয়ে দিবি, আর সেই সঙ্গে আরও অনেক কিছু দেয় বাড়িতে রাখার জন্য। হুজুর বলে, 7 দিন পরে তোরা আবারও আসবি, আমি সব কিছু দেখে শুনে বলবো যে আসলেই কি সমস্যা। রাশেদরা বাড়ি গিয়ে হুজুরের কথা মতো সব কিছু করে। কিন্তু সেই দিন রাত থেকেই শুরু হয় আসল ঘটনা। পুরো বাড়ি যেন কাঁপতে থাকে, নড়তে থাকে, মনে হয় যেন এখনই ভেঙে পড়বে। সেই সঙ্গে অসংখ্য বাচ্চার কান্নার আওয়াজ। বাড়ির সবাই ভয়ে এক জায়গায় চলে আসে। সেদিন রাতে আর কেউ ঘুমায় না। পরের দিনে তেমন কিছু ঘটে না, কিন্তু এর পরের দিন যেটা ঘটে তাতে সবাই অবাক হয়ে যায়। সকালে রাশেদের মা রাশেদের বোনকে ডাকতে যায়, দেখে দরজাটা বন্ধ। সে বারবার ডাকতে থাকে, কিন্তু কোনোভাবেই দরজাটা খোলে না। এরপর সে বাড়ির সবাইকে ডাকে। রাশেদ আর রাশেদের ভাই দরজা ভেঙে ফেলে। দরজা ভেঙে তারা যেটা দেখে, তাদের পায়ের নিচের মাটি সরে যায়। দেখতে পায় রাশেদের বোন একটা রশিতে ঝুলছে। এটা দেখে কেউ কোনো আর কথা বলতে পারে না। তারা ভাবতেই পারে না ও এমন কাজ কেন করলো, অথচ কাল রাতেও তো ও ঠিক ছিল, সবার সাথে কথা বলল। রাশেদের বোনের মৃত্যুর পরে বাড়িতে আরও শোকের ছায়া নেমে আসে। তারা সেদিনই সেই হুজুরের বাড়ি আবার যায়। তারা খুব কান্নাকাটি করতে থাকে আর হুজুরকে সব ঘটনা খুলে বলে। এসব কিছু শুনে হুজুর তখন বলে, তোরা যত দ্রুত সম্ভব ওই বাড়িটা ছেড়ে চলে যা। যখন থেকে আমি তোদেরকে ওই জিনিসগুলো দিয়েছি তখন থেকে ওরা আরও বেশি রেগে গেছে। ওই বাড়িটা নিয়ে আমি সমস্ত রকম খোঁজখবর নিয়েছি। ওই বাড়িতে আগে যারা থাকতো তাদের বাড়ির বউ আত্মহত্যা করেছিল, আর তখন তারা এই বাড়িটা বিক্রি করে দিয়ে বিদেশে চলে যায়। আর এরপর থেকে যতবারই বাড়িটা বিক্রি করেছে, কেউ বাড়িটাতে আর থাকতে পারেনি। সবাই এজন্য বাড়িটা বিক্রি করে এখান থেকে চলে যায়। আর তোরাই সব থেকে বেশি দিন ধরে এই বাড়িতে আছিস, আর এটা ওরা মেনে নিতে পারছে না কোনোভাবে। অনেক দিন ধরে বাড়িটা খালি থাকার কারণে সেখানে জিনের বসবাস। তারা কোনোভাবেই চায় না তাদের ওইখানে অন্য কোনো মানুষ এসে থাকুক। এটা পুরোপুরি তাদের রাজত্ব হয়ে গেছে। তোরা যত দ্রুত সম্ভব ওই বাড়ি থেকে চলে যা।
কারণ তোদের আরও ক্ষতি হবে তা না হলে। এটা শুনে রাশেদের মা কান্নাকাটি শুরু করে দেয়, কারণ তাদের শেষ সম্বলটুকু বিক্রি করেই তারা এই বাড়িটা কিনেছিল। তারা এখন কোথায় যাবে? হুজুর তাদেরকে অনেক কিছু বুঝিয়ে বলে যে ওই বাড়িটাতে থাকা তাদের জন্য বিপজ্জনক। তারা কেউই আস্তে আস্তে বাঁচতে পারবে না যদি ওই বাড়িটাতে থাকে। আজকেই ওই বাড়িটা ছেড়ে তোরা চলে যাবি, আর চেষ্টা করবি বাড়িটা যদি বিক্রি করে দিতে পারিস। বাড়ির সবাই তখন এই কথা শুনে ভেঙে পড়ে। তবে রাশেদের বাবা এবার বলে যে আমি কোনোভাবেই আমার পরিবার নিয়ে এই বাড়িতে আর থাকবো না। এই বাড়িতে আসার পরে আমার 2টা মেয়ে মারা গেল। আমি চাই না আমার পরিবারের আর কোনো সদস্যের কোনো ক্ষতি হোক। এমনিতেই আমার হাসি খুশি পরিবারটা ভেঙে গেছে। এই বলে রাশেদের বাবা কাঁদতে শুরু করে। তারা বাড়িতে ফিরে আসে। সেই দিনই তারা সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে একটা ভাড়া বাসায় উঠে পড়ে। এর কিছুদিন পর রাশেদ অন্য একটা জেলায় ট্রান্সফার করিয়ে চলে যায়। তবে তাদের বাড়িটা বিক্রি করেছিল কিনা সেটা আর পরে জানা যায়নি। আর সেই থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগও হয়নি। তো এই ছিল আজকের ঘটনা। আসলে আমাদের চারপাশে এমন অনেক অমীমাংসিত ঘটনা আছে যেগুলোর কোনো ব্যাখ্যা আসলে হয়ে ওঠে না, কিন্তু আছে। আমরা মুসলমান যারা তারা অবশ্যই জিনে বিশ্বাস করি, আর জিনরা যে পরিত্যক্ত বাড়িতে বসবাস করে এটাও আমরা অনেকেই জানি। আমি নিজেও অনেক জায়গায় শুনেছি যে কোনো একটা বাড়ি যদি অনেক দিন পর্যন্ত খালি থাকে, কোনো লোকজন না থাকে, তাহলে সেখানে অশুভ কিছু জিনিস লক্ষ্য করা যায়। এমনকি দীর্ঘদিন যদি কোনো ছাদ ব্যবহার করা না হয়, তো সেখানেও অনেক অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায়। আমি জানি না এগুলো কতটুকু সত্য বা আপনারা এটা বিশ্বাস করবেন কিনা। তবে আপনাদের কারোর সঙ্গে যদি এমন ঘটনা ঘটে থাকে বা আপনাদের আশেপাশে, তাহলে অবশ্যই জানাতে পারেন। আর এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট এপিসোডে আবার দেখা হবে।